বাংলাদেশের সংখ্যালঘু কিংবা হিন্দুদের নিশ্চিহ্ন করার একটা বড় ষড়যন্ত্র দেশে বিদ্যমান ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীর দীর্ঘদিনের স্বপ্ন, যাদের কারণে স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পর দেশের হিন্দু বা সংখ্যালঘুরা বাংলাদেশে কখনোই নিরাপদ ছিল না এবং এখনো নেই। ধর্ষণ, হত্যা, জমি দখল, অগ্নিসংযোগ, লুটপাট, দেশ থেকে বাধ্য করা, মন্দির ভাঙচুর, হত্যা, হুমকি, ধর্মীয় অবমাননার অভিযোগ নিয়ে দলভেদে হামলা, ভিন্ন দেশের রাজনৈতিক ঘটনার প্রভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, আওয়ামী লীগের ভোট ব্যাংকের অভিযোগে প্রতিটা নির্বাচনের পর সহিংসতা, চাকরি থেকে জোরপূর্বক হিন্দুদের বরখাস্ত করতে বাধ্য করা কিংবা বর্তমানে সন্দেহজনক হারে সরকারি চাকরিতে কর্মরত হিন্দুদের আত্মহত্যা সহ সংখ্যালঘুদের উপর চলমান প্রত্যেকটি নির্যাতন দেশের সংখ্যালঘু তথা হিন্দুদের নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনা ছাড়া কিছুই না। দেশ থেকে সংখ্যালঘুদের নির্মূল করার জন্য যে ভয়ানক ষড়যন্ত্র চলমান এর শুরু হয়েছিল মূলত 1946 সাল থেকে। অনেকেই মনে করেন এই সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাবে আগামী 2050 সালের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুরা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। সবাইকে নমস্কার, আমি বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের এই রিপোর্টে বাংলাদেশের সংখ্যালঘু কিংবা হিন্দুদের নিশ্চিহ্ন করার জন্য এই ইসলামিক সন্ত্রাসীদের দ্বারা সংগঠিত কিছু ভয়ানক নির্যাতন ও নিপীড়নের কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার এই রিপোর্টে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব কেন আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিশ্চিহ্ন হয়ে যাবে। পূর্ববঙ্গের ভূখণ্ডকে শতভাগ মুসলিম অঞ্চল করার প্রচেষ্টা মূলত অনেক আগেই শুরু হয়েছে, যার শুরুটা করেছিল তৎকালীন মুসলিম লীগের কিছু উগ্রবাদী প্রভাবশালী নেতা। কারণ তাদের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক এই পূর্ববঙ্গকে পাকিস্তানের অংশ বানাতে হবে, আর সেটার জন্য দরকার পূর্ববঙ্গে 1941 সালের রিপোর্ট অনুযায়ী বসবাসরত 29 ভাগ হিন্দুদের এই অঞ্চল থেকে উচ্ছেদ করা। তাছাড়া ভারতীয় কিছু প্রভাবশালী হিন্দু নেতাদের সেই সময়ের উগ্রবাদী মনোভাব ও ভুল সিদ্ধান্তের কারণে পূর্ববঙ্গের সাধারণ হিন্দুদের উপর ভয়ানকভাবে নির্যাতন চালানো হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বীভৎস ও ভয়ঙ্কর যে ঘটনাটি ঘটেছে সেটি হলো 1946 সালের নোয়াখালীর গণহত্যা। মূলত এই গণহত্যার মাধ্যমে এই অঞ্চল থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করার মিশন শুরু হয়। ঘটনা শুরু হয় 1946 সালের 10 অক্টোবর, বৃহস্পতিবার, হিন্দুদের কোজাগরী লক্ষ্মী পূজার দিন। প্রথম আক্রমণ শুরু হয় নোয়াখালীর রামগঞ্জ থানায়। এই গণহত্যায় কত হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে তার সঠিক তথ্য পাওয়া কঠিন। অনেকের মতে প্রায় 20,000-এর অধিক হিন্দুকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা নয়, বাড়ির পুরুষদের হত্যা করার পর নারী ও মেয়েদের ধর্ষণ করে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছিল, যা নিয়ে দ্য গ্রেট কলকাতা কিলিং নামে একটি বই প্রকাশ করেছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এই গণহত্যা নিয়ে এডওয়ার্ড স্কিনার সিমসন তার রিপোর্টে উল্লেখ করেন, কেবলমাত্র ত্রিপুরা জেলার 3টি পুলিশ স্টেশন যথা ফরিদগঞ্জ, চাঁদপুর ও হাজীগঞ্জের অন্তর্ভুক্ত এলাকাতেই 22,550টি ধর্মান্তরের ঘটনা ঘটেছে। মূলত 1946 সালের 29 জুলাই, যেদিন মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্য ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা দেন, তারপরে এই গণহত্যা শুরু হয়। এরপর যখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তানকে আলাদা করা হয়, তখন থেকে শুরু হয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আরও ভয়ঙ্কর নির্যাতনের ইতিহাস। তার মধ্যে কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেশ বিভাগের 1 মাসের মধ্যে ঢাকাতে জন্মাষ্টমী শোভাযাত্রায় মুসলিমরা আক্রমণ করে। 1948 সালে বিখ্যাত ধামরাই রথযাত্রা এবং জন্মাষ্টমী শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়। 1949 সালে সমগ্র ঢাকা অঞ্চলে বিজয়া দশমী দিনে শত শত হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করে ইসলামিক সন্ত্রাসীরা। ফলে কমপক্ষে 750টি হিন্দু পরিবার বাড়ি ছাড়া হয়। অর্থাৎ এই ইসলামিক সন্ত্রাসীরা নানাভাবে দেশে বসবাসরত সংখ্যালঘুদের ধর্ম পালনে প্রকাশ্যে বাধা প্রদান শুরু করে। 1949 সালে 21 ডিসেম্বরে তৎকালীন খুলনা জেলার মোল্লাহাটে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, সশস্ত্র পুলিশ কন্টিনজেন্ট এবং আনসার বাহিনীর সহযোগে কালশিরা ও এর আশেপাশের হিন্দু গ্রামগুলোতে নির্দয়ভাবে আক্রমণ শুরু করে। তারা আশেপাশের গ্রামগুলোর মুসলিমদেরকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং সম্পত্তি লুটপাটে উৎসাহ দিতে থাকে। মাত্র 1 মাসের এই নৃশংস হত্যাকাণ্ডে খুলনার 30,000 হিন্দু পরিবার প্রাণের ভয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। অর্থাৎ এই সকল ইসলামিক সন্ত্রাসীরা দেশ থেকে হিন্দুদের উচ্ছেদ করার জন্য সাধারণ মুসলিমদেরকেও নানাভাবে উৎসাহ দিত। 1950 সালে হিন্দুদের গণহত্যা ছিল তারই উদাহরণ।
প্রকাশ্যে ঘোষণা করা হতো হিন্দুদের জমি ও নারী ভোগ বা দখল করা হলো ন্যায়সঙ্গত কাজ, হিন্দুদের হত্যা করলেও কোনো সমস্যা নেই। 1962 সালের 22 এপ্রিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আজম খান, যিনি সে সময়ের পূর্ববঙ্গের গভর্নর ছিলেন, তিনি সাংবাদিক সম্মেলনে ভারতের মুসলিমদের উপর অত্যাচারের কাল্পনিক গালগল্প বলতে থাকেন, যার ফলে পরের দিন 23 এপ্রিল 1962 সালে রাজশাহী বিভাগে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ শুরু হয়। শুধুমাত্র পাবা থানার অন্তর্গত ভারসা গ্রামে 1200 জনের অধিক সংখ্যালঘুকে হত্যা করা হয়। সব মিলিয়ে সে সময় শুধুমাত্র রাজশাহী জেলাতেই 5000 সংখ্যালঘুকে হত্যা করা হয়েছিল। 1964 সালের 2 জানুয়ারি হযরতবাল ঘটনার প্রেক্ষিতে সবুর খানের উস্কানিতে প্রায় 20,000 মুসলিম জনতা দিঘুলিয়া এবং দৌলতপুর সহ আশেপাশের হিন্দু প্রধান জনবসতিগুলোর উপর তীব্র আক্রোশে আক্রমণ শুরু করে। সেদিন লঞ্চঘাটে কমপক্ষে 200 থেকে 300 জন হিন্দুকে নির্মমভাবে হত্যা করেছিল মুসলিম হত্যাকারীরা। 4 জানুয়ারি মংলা বন্দরে 300 জনের অধিক হিন্দুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সে বছর 14 থেকে 15 জানুয়ারিতে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে আগত ঢাকাগামী ট্রেনের হিন্দু যাত্রীদেরকে টঙ্গী ও তেজগাঁওয়ে নেমে যেতে বলা হয়। যে সকল হিন্দু ট্রেন থেকে নামতে অস্বীকৃতি জানায় তাদেরকে সেখানেই গলা কেটে হত্যা করা হয়েছিল। এরকম অসংখ্য গণহত্যা ও নির্যাতনের শিকার হয়েছিল পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুরা, যার প্রত্যেকটি ঘটনার সংঘটিত হয়েছিল শুধুমাত্র হিন্দু তথা সংখ্যালঘুদের নির্মূল করার জন্য। তাদের এই স্বপ্নকে পরিপূর্ণতা দেওয়ার জন্য সবচেয়ে বড় একটা সুযোগ আসে 1971 সালের যুদ্ধে, যার কারণে সেই যুদ্ধে ধরে ধরে হিন্দুদের উপর গণহত্যা চালানো শুরু হয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় সবচেয়ে বেশি হত্যা করা হয়েছিল হিন্দুদের। আমরা যে বলি প্রায় 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, কখনো কি চিন্তা করেছেন এই 30 লাখ শহীদের মধ্যে কতজন হিন্দু ছিল, কিংবা যে 3 লক্ষাধিক নারী ধর্ষণের শিকার হয়েছিল তাদের কত ভাগ হিন্দু ছিল? এই সংখ্যাগুলো স্পষ্টভাবে বলা সম্ভব না হলেও পাকিস্তানি শাসক গোষ্ঠীর এই ইসলামিক সন্ত্রাসীরা যে হিন্দুদেরকে বেশি হত্যা করেছিল তা আরো স্পষ্ট হয় মাসকারেনাসকে দেওয়া পাকিস্তানি মেজর রাঠোরের সাক্ষাৎকারটি, যা 1971 সালে 13 জুন সানডে টাইমসে প্রকাশিত হয়। এর শিরোনাম ছিল হোয়াই দ্য রিফিউজিস ফ্লেড। মার্কিন সাংবাদিক মাসকারেনাসের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি সেনা কর্মকর্তা মেজর রাঠোর বলেন, অবশ্যই আমরা শুধু হিন্দুদেরকে হত্যা করেছি। লিঙ্গ দেখে হিন্দুদেরকে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা। 1971 সালের মুক্তিযুদ্ধকে টার্গেট করে জাতিগত নির্মূলীকরণের এই খেলায় নেমেছিল পাকিস্তানি বাহিনী আর তাদের পোশাক বাংলাদেশি জামায়াত ইসলামী, নাগরিক শান্তি কমিটি, দোসর আল বদর, রাজাকার আল শামস নামক বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠী। এই আল বদর, রাজাকার, জামায়াত ইসলামী সহ যে সকল স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের সাথে কাজ করেছিল তারা সবাই হিন্দু গ্রামগুলোর আশেপাশে বসবাস করা মুসলিম ধর্মাবলম্বী ছিল, যারা পাকিস্তানি আর্মিদের সহায়তা করার জন্য হিন্দুদের বাড়িগুলোতে এই চিহ্ন দিয়ে রাখত যেন সহজে বোঝা যায় এটা হিন্দু বাড়ি, এবং ধরে ধরে হিন্দু পুরুষদেরকে হত্যা করে হিন্দু নারীদের পাকিস্তানি আর্মিদের হাতে তুলে দিত ধর্ষণ করার জন্য। তবে সে সময় স্থানীয় অনেক ভালো মুসলিমও ছিল, যাদের কারণে অসংখ্য হিন্দু প্রাণে বেঁচে গেছিল। বাংলাদেশে যতগুলি গণহত্যার ইতিহাস পাওয়া যায় তার 99 ভাগই হিন্দু অধ্যুষিত এলাকায় ঘটেছিল। পঞ্চগড়ের বদা উপজেলার পাঁচপির ইউনিয়নের সুকানপুকুরি সহ আশেপাশের কয়েকটি হিন্দু অধ্যুষিত এলাকার হিন্দুদের 1971 সালের এপ্রিল মাসে প্রায় 3500 জন হিন্দুকে ব্রাশ ফায়ার ও কুপিয়ে হত্যা করা হয়। একইভাবে কালীগঞ্জ গণহত্যা, রমনা গণহত্যা, জাঠিভাঙ্গা গণহত্যা, চুকনগর গণহত্যা, ডোমরা গণহত্যা, গোলাহাট গণহত্যা, যুগসী গণহত্যা, শ্রীঅঙ্গন গণহত্যা সহ শত শত গণহত্যায় হাজার হাজার নিরপরাধ হিন্দুকে হত্যা করা হয়েছিল। সে সময় যে হিন্দুদের উপর বেশি আক্রমণ চালানো হয়েছে তার আরেকটি উদাহরণ হলো শরণার্থী সংখ্যা। বাংলাদেশ ডকুমেন্ট বহির্বিশ্ব বিষয়ক মন্ত্রণালয় ভারত কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী মোট শরণার্থীর সংখ্যা ছিল 98,99,305 জন, যার মধ্যে 92% ছিল হিন্দু। এ সকল পাকিস্তানি আর্মি ও ইসলামিক সন্ত্রাসীরা হয়তো কখনোই ভাবেনি যে বাংলাদেশ নামক নতুন একটি দেশ সৃষ্টি হবে, এজন্যই ইচ্ছামতো গণহত্যা চালিয়েছিল হিন্দুদের উপর। এখানে উল্লেখ করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে হিন্দু বা সংখ্যালঘুদের ভূমিকা নিয়ে অনেক সময় প্রশ্ন তোলা হয়। কয়েকটি তথ্য দেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘোষিত প্রথম বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি দাসের খেতাব স্বাধীনতার পর কেড়ে নেওয়া হয়েছিল। জগৎজ্যোতি দাসের গ্রুপের নাম ছিল দাস পার্টি, যা পাকিস্তান সেনাবাহিনী ও রাজাকারদের কাছে ত্রাস হয়ে উঠেছিল। মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষক ও লেখক মুস্তাক আহমেদ তার গবেষণায় উল্লেখ করেন যে আনুমানিক 25% থেকে 30% মুক্তিযোদ্ধা ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। সেই হিসাব অনুযায়ী 2023 সালের তথ্য অনুযায়ী সর্বমোট 2,01,681 জন স্বীকৃত মুক্তিযোদ্ধার মধ্যে 60,000-এর অধিক মুক্তিযোদ্ধা
ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের। পূর্ব পাকিস্তানের অসংখ্য বীভৎস ঘটনার ইতিহাস রয়েছে, যেগুলোর মূল উদ্দেশ্যই ছিল হিন্দু তথা দেশের সংখ্যালঘুদের নির্মূল করা কিংবা দেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করা। আমার আলোচিত ঘটনাগুলো কিংবা পূর্ব পাকিস্তানের ইতিহাস ঘাটলে এই ব্যাপারটা একদমই স্পষ্ট। তবে 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করায় ইসলামিক সন্ত্রাসীদের সেই স্বপ্নটি সেই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই রিপোর্টটি দেখছিলেন, আপনাদের মনে হয়তো অবশ্যই একটি প্রশ্ন এসেছে যে আমি পূর্ব পাকিস্তানের ইতিহাসকে টেনে কেন বাংলাদেশের প্রেক্ষাপটকে উপস্থাপন করছি। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও বাংলাদেশের সংখ্যালঘুরা স্বাধীনতা পায়নি। যে সকল ইসলামিক সন্ত্রাসীরা পূর্ব পাকিস্তানে হিন্দুদের নির্মূল করার প্রচেষ্টায় ভয়ঙ্করভাবে লিপ্ত ছিল, তাদের কারোরই শাস্তি নিশ্চিত হয়নি। বরং স্বাধীনতার পরে তারা নিজেদের রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে স্বাধীন বাংলাদেশ থেকেই গিয়েছিল, যার ফলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এখানে বসবাসরত সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার প্রচেষ্টা বন্ধ হয়নি। মূলত এই কারণেই স্বাধীনতার 50 বছর পরেও ইসলামিক সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল লাখ লাখ হিন্দু তথা সংখ্যালঘুরা। এ পর্যায়ে আমি বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সাল থেকে অদ্যাবধি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সংঘটিত কিছু ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আমার রিপোর্টের বাকি অংশটুকু দেখার পরে বাংলাদেশে যে ইসলামিক সন্ত্রাসীরা তাদের 1946 সালে শুরু হওয়া সংখ্যালঘু তথা হিন্দুদের উচ্ছেদ করার মিশরে এখন পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সে ব্যাপারে আপনারা স্পষ্ট হবেন। স্বাধীনতার পরে 1971 সাল থেকে হিন্দুদের উপর যেভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে তা সম্পূর্ণভাবে আমার এই রিপোর্টে তুলে ধরা সম্ভব নয়। তবে আমি সংক্ষেপে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এদেশের হিন্দুদের লাখ লাখ একর জমি দখল করার জন্য 1967 সালে পাকিস্তানিদের তৈরি করা শত্রু সম্পত্তি আইনের নাম 1972 সালে পরিবর্তন করে বৈরী সম্পত্তি আইন বানিয়ে শুধুমাত্র হিন্দুদের জমি বাজেয়াপ্ত করে দখল করা হয়েছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশের হিন্দুরা 1965 থেকে 2006 সাল পর্যন্ত 26 লাখ একর জমি হারিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে শত্রু সম্পত্তি আইনটি নিষিদ্ধ না করে তার নাম বৈরী সম্পত্তি দিয়ে হিন্দুদের সম্পত্তি দখল করার প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। 1974 সালে দ্য এনিমি প্রপার্টি কন্টিনিউয়াস অ্যান্ড ইমার্জেন্সি প্রভিশন রিপিল অ্যাক্ট এবং দ্য ভেস্টেড অ্যান্ড নন রেসিডেন্ট প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট নামে দুটি আইন পাস হয়। অন্যদিকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতা এসেছিল তারা সবাই পাকিস্তানি সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদতে ক্ষমতা এসেছিলেন, যাদের সাথে প্রকাশ্যে কাজ করেছিল 1971 সালে পাকিস্তানি আর্মির সাথে কাজ করা বিভিন্ন ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী। আপনারা জানেন, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র তৈরি করা যেখানে সব ধর্মের মানুষের জন্য সম অধিকার থাকবে, যার যার ধর্ম সে শান্তি মতো পালন করবে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতা এসেছিল তাদের আমলে পুরো প্রেক্ষাপট ভিন্নভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। 1977 সালে জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেন। 1988 সালে হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেন। এই দুই সেনাপ্রধানের শাসনামলে বাংলাদেশ অনেকটাই পূর্ব পাকিস্তানের ইতিহাসে ফিরে গিয়েছিল। পার্বত্য চট্টগ্রামে হাজার হাজার বাঙালিকে পুনর্বাসন করা হয়েছিল, যার ফলে এখনো অবধি অশান্ত হয়ে রয়েছে পুরো পার্বত্য চট্টগ্রাম। 1989 সালের অক্টোবর-নভেম্বর মাসে হিন্দুদের বিরুদ্ধে পর্যায়ক্রমিকভাবে আক্রমণ করা হয়েছিল। সে বছর ভারতের অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দিরের ভিত্তি স্থাপনের প্রতিশোধ হিসেবে সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের হাজার হাজার হিন্দুর বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। সেই সময় প্রায় 400-র অধিক হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল। অন্যদিকে দীর্ঘ 9 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে 1991 সালে সাধারণ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর নানাভাবে নির্যাতন শুরু হয়। আওয়ামী লীগ তথা নৌকায় ভোট দিয়েছে এরকম অভিযোগ এনে অনেকজনকে সে বছর হত্যা করা হয়েছিল। 1992 সালের 7ই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে হামলা করে সন্ত্রাসীরা। এবছর সারা দেশে সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে হামলা চালানো হয়েছিল। 1993 সালের মাঝামাঝি সময়ে বিএনপি পরিচালিত জনপ্রতিনিধি সরকার দুটি নির্দেশনা জারি করে, যা সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর নিপীড়নের সরকারি নীতি হিসেবে ব্যাখ্যা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে হিন্দু সম্প্রদায়ভুক্ত হিসাবধারীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ
উত্তোলন নিয়ন্ত্রণের নির্দেশ দেয়। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে হিন্দু সম্প্রদায়কে ঋণ বিতরণ বন্ধ করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়। 1993 সালে সরকার অর্পিত সম্পত্তি সংক্রান্ত জরিপ চালু করে, যা মানবাধিকার সংস্থাগুলোর মতে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর নিপীড়নের অজুহাত হিসেবে উল্লেখ করে। জেলা পর্যায়ের দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তারা সে সময় সম্পত্তির তালিকা তৈরি করেছিলেন, যেগুলোর মালিকেরা জীবিত ছিল এবং তখনও বাংলাদেশে অবস্থান করেছিলেন। এরকম ব্যক্তিদের জমিকেও এই সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1996 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে বড় রকমের কোনো সাম্প্রদায়িক হামলা না ঘটলেও সংখ্যালঘুর উপর নির্যাতনের ঘটনা বন্ধ ছিল না। তবে 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেও এখনো অবধি সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। অথচ সে সময় সরকার চাইলে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী বা সংখ্যালঘুদের এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারত। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সন্ত্রাসীরা সারা দেশে সাম্প্রদায়িক হামলার বিষ বাষ্প ছড়িয়ে দেয়। দেশের বিভিন্ন স্থানে প্রায় 150 দিন ক্রমাগত হিন্দুদের উপর হামলা চালানো হয়। কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা হলো 2001 সালে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতন নিয়ে পাকসার জামিন 7 বাত নামক একটি বই লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ, যার জন্য তাকে হত্যা করেছিল ইসলামিক সন্ত্রাসীরা। 2001 সালের 8 অক্টোবর 13 বছর বয়সী পূর্ণিমাশীল ধর্ষণের ঘটনাটি সে সময় সবচেয়ে বেশি মর্মস্পর্শী ছিল। 10 থেকে 12 জন সন্ত্রাসী সেদিন পালাক্রমে নির্মমভাবে ধর্ষণ করেছিল পূর্ণিমাকে। সেদিন তার মা সন্ত্রাসীদের অনুরোধ করেছিল, বাবারা, আমার মেয়েটা অনেক ছোট, তোমরা একজন একজন করে যাও। তারপরও থামেনি সেই সন্ত্রাসীরা। ছবি রানীর কথা মনে আছে? বাড়ি বাগেরহাটের রামপালে 2002 সালের 21 আগস্ট সাবেক যৌথ বাহিনীর ক্যাডার দ্বারা গণধর্ষণের শিকার হন তিনি। সাবেক ক্ষমতাসীন ক্যাডাররা ছবি রানীকে বাস স্ট্যান্ড থেকে কাপড় খুলে বিএমপি অফিসে নিয়ে যায়। এরপর একের পর এক ক্যাডার দ্বারা তিনি ধর্ষণের শিকার হতে থাকেন। ধর্ষকরা ধর্ষণ করে ছবি রানীর গোপন অঙ্গে মরিচের গুঁড়া, বালি আর কাঁচের গুঁড়া ঢুকিয়ে দেয়। ছবি রানী যখন ধর্ষিত হচ্ছিল তখন পাশের দোকানে পুলিশ সদস্যরা বিড়ি ফুঁকছিল। তার চিৎকার সাধারণ মানুষ তো দূরে থাক, পুলিশও সেদিন ফিরে তাকায়নি। 2001 থেকে 2006 সালে শাসনামলে সবচেয়ে জঘন্যতম নৃশংসতার অন্যতম আরেকটি উদাহরণ হলো নির্মমভাবে ঘুমন্ত অবস্থায় অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে মাথার মগজ বের করে হত্যা করা। একই সাথে ঘুমন্ত অবস্থায় 11 দিনের শিশু কার্তিক শীলদের 17 সদস্যের পরিবারকে ঘরে তালা মেরে গান পাউডার দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। 2001 সালের বাগেরহাটের যাত্রাপুরের ঠাকুরবাড়িতে এক রাতে 23 জন গৃহবধূকে সন্ত্রাসীরা ধর্ষণ করে এবং সেখানে দুটো হত্যাকাণ্ড ঘটায়। এরকম অসংখ্য সংখ্যালঘু নির্যাতনের ঘটনা সে সময় ঘটেছিল। বাংলাদেশ বিচার বিভাগীয় তদন্ত কমিটি 18,000-এর অধিক বড় ধরনের অপরাধের প্রতিবেদন পেশ করেছেন। সে সময় সহস্রাধিক নারী ধর্ষণের শিকার হন এবং এর মধ্যে 200 জন নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছিল ইসলামিক সন্ত্রাসীরা। 2009 সালের নির্বাচনে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সবাই ভেবেছিল এবার বুঝি দেশের সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা পাবে, তাদের অধিকার পাবে, কিন্তু না, সেটা হয়নি। 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেশের সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতনের ঘটনাগুলো নিয়ে ইতিমধ্যেই আমার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এ সময়ে ইসলামিক সন্ত্রাসীদের দ্বারা কিছু ভয়ঙ্কর হামলার কথা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। 2012 সালের সাতক্ষীরার ফতেপুরের হামলা, 5 আগস্ট 2012 সালের দিনাজপুরের চিরিবন্দরের সাম্প্রদায়িক হামলা, 2012 সালের 29 সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে হামলা, দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু ঘোষণার পর 28 ফেব্রুয়ারি 2013 সালে সাম্প্রদায়িক হামলা, 30 অক্টোবর 2016 সালে নসিরনগরের হামলা, 10 নভেম্বর 2017 সালে রংপুরের গঙ্গাচড়ায় হামলা, 17 মার্চ 2021 সালে সুনামগঞ্জ জেলার সাল্লায় হামলা, 7 আগস্ট 2021 সালে খুলনা রূপসায় সাম্প্রদায়িক হামলা, 2021 সালে সেই ভয়াবহ রক্তাক্ত স্মারক, 16 অক্টোবর 2021 সালে রংপুরের পীরগঞ্জের মাটিপাড়ায় হামলা, কিংবা 2014 সালের নির্বাচনের ন্যায় প্রতিটি নির্বাচনের পর হিন্দুদের উপর একতরফা নির্যাতন সহ হাজার হাজার ঘটনায় স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা দেশের পুরো সরকারের আমলে নিরাপদ না এবং স্বাধীনতার পূর্বে যেভাবে হিন্দুদের নির্মূল করার জন্য ইসলামিক সন্ত্রাসীরা দেশের সংখ্যালঘুদের উপর নির্মমভাবে নির্যাতন চালিয়েছিল, তার ধারাবাহিকতার স্পষ্ট উদাহরণ এই ঘটনাগুলো। আপনারা জেনে অবাক হবেন, 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের আমলে 6 বছরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 307টি মামলা হয়, যার মধ্যে চার্জশিট হয়েছিল 179টি আর বিচার সম্পন্ন হয়েছে মাত্র 7টি। এছাড়াও 14টি মামলার আসামিরা খালাস পান। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনার দায়ের করা মামলার বিচার নিশ্চিত হয়েছিল মাত্র 2.28%। বাকি 97.72% মামলার কোনো অগ্রগতি ঘটে নাই। 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত মাত্র 1 বছরে
1045টি সাম্প্রদায়িক সহিংসতার নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। বাংলাদেশে হিন্দুদের নির্মূল করার জন্য যে সিস্টেমিক ভাবে অনেক আইন তৈরি করা হয়েছে তার আরেকটি উদাহরণ হলো ধর্ম অবমাননা আইন। এই আইনে উল্লেখ করা হয় বাংলাদেশের দণ্ডবিধির 1860 ধারা 295 ক এর অধীনে যে কোনো ব্যক্তি যার ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছাকৃত বা দূষিত অভিপ্রায় রয়েছে তাকে কারাদণ্ড দেওয়া হবে। 2018 সালে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে, যেখানে ধর্মীয় অবমাননার বিষয়টিকে সংযুক্ত করা হয়েছে এবং প্রযুক্তি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্মবিশ্বাসে আঘাত করার শাস্তি আরো বাড়ানো হয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই আইনটি অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র দেশের সংখ্যালঘুদের উপর ব্যবহার করা হয়। বাংলাদেশের সংবাদপত্র থেকে সংকলিত আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে 2013 থেকে 2020 সাল পর্যন্ত মোট 1580টি ঘটনা ঘটেছে যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি বছরে 197টির অধিক ঘটনা ঘটে যেখানে সংখ্যালঘুদের ধর্মকে অবমাননা করা হয়। যারা এই কাজটি করে তাদের সবাই মুসলিম ধর্মাবলম্বী, অথচ এদের ব্যাপারে বাংলাদেশের কোনো সরকারকেই এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দেখা যায় নাই। গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর, জোরপূর্বক হিন্দুদের চাকরি থেকে বরখাস্ত, প্রকাশ্যে দেশ থেকে হুমকি, কি হয়নি এই সময়ে। দেশ ত্যাগ করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মারা গিয়েছে জয়ন্ত বর্মন ও জয়ন্ত সিংহ নামে ঠাকুরগাঁয়ের 2 তরুণ। প্রথম আলো রিপোর্ট অনুযায়ী 5 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে মাত্র 15 দিনে দেশে 1065টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। অন্যদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট অনুযায়ী প্রায় 2000-এর অধিক হামলার শিকার হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা। 13 আগস্ট যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেশের সংখ্যালঘুদের শিক্ষার্থী প্রতিনিধিরা সাক্ষাৎ করেন, তখন তিনি দেশের সাম্প্রতিক সহিংসতা ও সংখ্যালঘুদের উপর চলমান অত্যাচারের ঘটনাগুলোকে স্বীকার করে কিছুদিন সময় নেন এবং সংখ্যালঘুদের 8 দফা দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, পরবর্তীতে উনি নিজে সহ উনার প্রেস সচিব এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে উল্লেখ করেন। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে যে সকল সাধারণ সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা ও অধিকার চেয়ে আন্দোলন করলেন তাদের আজ মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে এখনো কারাবন্দী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু। অনেকজনই জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে। এসব মামলার বাইরে কিছু তথ্য আপনাদের জানাই। দেশে শতকরা সংখ্যার অনুপাতে বাংলাদেশে 350টি আসনের মধ্যে সর্বনিম্ন 40 জন সংখ্যালঘু সংসদ সদস্য থাকার কথা। তবে এটা কখনোই বাংলাদেশে সম্ভব হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পর 1973 সালে সংখ্যালঘু সংসদ সদস্য ছিলেন 14 জন, 1996 সালের তথ্য অনুযায়ী 15 জন, 2001 সালের নির্বাচনে মাত্র 5 জন, 2008 সালে 17 জন, 2014 সালে 18 জন এবং 2018 সালে মাত্র 18 জন সংখ্যালঘু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে এর চেয়েও হতাশাজনক ব্যাপার হলো এসব সংখ্যালঘু প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচিত হওয়ায় দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোতে তাদের কোনো ভূমিকা দেখা যায়নি। ওনারা অধিকাংশ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীতে হিন্দুদের অবস্থান যদি বিশ্লেষণ করি, বাংলাদেশ লয়ার্স এন্ড জুরিস্ট কর্তৃক প্রকাশিত স্টেট অফ মাইনরিটিস ইন বাংলাদেশ নামের রিপোর্টে 2011 সালের বাংলাদেশ পরিসংখ্যানমূলক তথ্য অনুযায়ী উল্লেখ করা হয় যে সেনাবাহিনীতে মোট 80,000 সৈন্যের মধ্যে মাত্র 0.63% হিন্দু। অন্যদিকে সেনাবাহিনীতে অফিসার পদে হিন্দুদের সংখ্যা আরো কম। বাংলাদেশ বিমান ও নৌবাহিনীতে হিন্দুদের অবস্থান একদমই শূন্যের কোঠায় এবং বর্ডার গার্ডে বাংলাদেশের হিন্দুদের অংশগ্রহণ মাত্র 0.75%। বাংলাদেশের পুলিশে সংখ্যালঘুদের সংখ্যা সম্পর্কে সেই রিপোর্টে উল্লেখ করা হয় যে হিন্দুদের শতকরা হার মাত্র 2.5%। বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের ব্যাপারটি একদমই স্পষ্ট। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মাদ্রাসার উন্নয়ন করা হলেও সংস্কৃত, টোল ও পানি শিক্ষা প্রতিষ্ঠান কেবলমাত্র নামই টিকে আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও বৈষম্য লক্ষ্য করা যায়। বাংলাদেশের সরকার মুসলিমদের ধর্মীয় স্থানের উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করে, কিন্তু হিন্দু ও বৌদ্ধ মন্দির কিংবা খ্রিস্টানদের গির্জার তৈরির ক্ষেত্রে তাদের সেরকম কোনো অবদান নেই। প্রায় প্রতিটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের জন্য মসজিদ থাকলেও সংখ্যালঘুদের উপাসনালয়ে থাকার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হলেও মন্দির নির্মাণের কোনো উদ্যোগ আওয়ামী লীগ সহ দেশের কোনো সরকারকে গ্রহণ করতে দেখা যায়নি।
সিস্টেমিকভাবে দেশের সংখ্যালঘুদের দমন করার যে ভয়ানক চক্রান্ত চলমান তার স্পষ্ট উদাহরণ এই তথ্যগুলো। অন্যদিকে স্বাধীনতার 50 বছরের মধ্যে বাংলাদেশের হিন্দুদের শতকরা হার কমে গেছে প্রায় অর্ধেকের বেশি। 1974 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের হিন্দুদের সংখ্যা ছিল 14.6%, অথচ 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের বর্তমানে মাত্র 7.95% হিন্দু বিদ্যমান। 28 ডিসেম্বর 2017 সালে প্রথম আলোর একটি প্রকাশিত প্রতিবেদনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, স্বাধীনতার পর থেকে আনুমানিক 1,13,00,000 হিন্দু ধর্মাবলম্বী দেশান্তরিত হয়েছেন। সেই হিসাবে গড়ে বছরে দেশ ছেড়েছেন 2,30,612 জন। ঠিক যেন সেই 1946, 1965 কিংবা 1971 সালের ইতিহাস বারবার ফিরে আসে এই স্বাধীন বাংলাদেশে। উপরোক্ত ঘটনাগুলো ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পর দেশের সংখ্যালঘুদের অবস্থান বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট হয় যে এদেশের সংখ্যালঘুরা কখনোই নিরাপদ ছিল না। দেশ থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র 1946 সালে শুরু হয়েছিল তা এখনো চলমান, এবং 1972 সালের মতো বাংলাদেশের কোনো সরকারই এদেশের বিদ্যমান সন্ত্রাসীদের এখন পর্যন্ত শাস্তি নিশ্চিত করতে পারেনি, নিরাপত্তা কিংবা অধিকার নিশ্চিত করতে পারেনি দেশের সংখ্যালঘুদের। স্বাধীনতার 50 বছর পরেও যেখানে একটি স্বাধীন রাষ্ট্র থেকে নিরাপত্তার অধিকারের অভাবে সংখ্যালঘুদের নিজ দেশ থেকে পালিয়ে যেতে হয়, স্বাধীনতার 50 বছর পরেও যেই দেশে ধর্মীয় পরিচয়ের কারণে সংখ্যালঘুদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়, নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হয় বৈষম্যমূলক আইন, কিংবা স্বাধীনতার 50 বছর পরেও যেই দেশ সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে পারেনি, সেই স্বাধীন বাংলাদেশে আগামী 2050 সালের মধ্যে সংখ্যালঘুদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যাপারটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। যেখানে আপনার ন্যায় বিচার নিশ্চিত করার মতো সরকার নেই, যেখানে আপনার জমি বাজেয়াপ্ত করে কিংবা অবৈধভাবে দখল করে আপনাকে উচ্ছেদ করা হয়, যেখানে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করা হবে, যেখানে আপনার নিরাপত্তা নেই, যেখানে আপনার প্রতিবাদ করার অধিকার নেই, যেখানে আপনার ধর্ম পালনের স্বাধীনতা নেই, যেখানে আপনার ধর্মের কারণে বারবার আপনাকে নির্মূল করার জন্য সব দিক দিয়ে ষড়যন্ত্র করা হয়, সেখানে আপনি কিভাবে টিকে থাকবেন? সেখানে আপনি কিভাবে স্বপ্ন দেখবেন? বাংলাদেশের সংখ্যালঘুরা কি পারবে শেষ পর্যন্ত এই বাংলাদেশের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি এভাবেই নির্যাতিত হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে এখানকার সংখ্যালঘুরা? আশা রাখছি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভয়েস অফ মাইনরিটি চ্যানেলটিকে লাইক, শেয়ার ও আপনাদের মূল্যবান মন্তব্য প্রদানের মাধ্যমে আমাদের পাশে থাকার আহ্বান রইল। খুব শীঘ্রই আমি আমাদের নতুন আরেকটি রিপোর্ট নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। নমস্কার।